জাল পাসপোর্টে সীমান্ত পারের যোগ, হ্যাঁ তা আরো স্পষ্ট হচ্ছে। পাসপোর্ট জালিয়াতির সঙ্গে বাংলাদেশ যোগ স্পষ্ট। জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস কয়েকদিন আগে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল। তার মোবাইলে একাধিক বাংলাদেশি নাম্বার পেয়েছেন তদন্তকারীরা। পুলিশের সন্দেহ বাংলাদেশি সমরেশের এজেন্ট রয়েছে। পাসপোর্ট জালিয়াতিতে যুক্ত সমরেশের সঙ্গী মনোজ গুপ্ত বাংলাদেশে গা ঢাকা দিয়েছে। জাল নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট, এই জালিয়াতির সঙ্গে আরও জোরালো হলো বাংলাদেশ যোগ। পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা সমরেশ বিশ্বাস, তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারি এড়াতে সস্ত্রীক বাংলাদেশে গা ঢাকা দেয় সমরেশ। গত 10ই ডিসেম্বর তারা বাংলাদেশে পালায়। বিপদ আঁচ করে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল, কিন্তু তাতে রক্ষা পায়নি। গত 12ই ডিসেম্বর বারাসত থেকে সমরেশের ছেলে রিপন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এতেই তড়িঘড়ি দেশে ফেরে সমরেশ। 13ই ডিসেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফিরতেই পরের দিন তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের সঙ্গী মনোজ গুপ্ত। উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা মনোজ, সেও এখন বাংলাদেশে গা ঢাকা দিয়ে রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। শুধু বাংলাদেশে গা ঢাকা দেওয়া নয়, পাসপোর্ট জালিয়াতির কারবারে সমরেশের বড় নেটওয়ার্ক রয়েছে বাংলাদেশে। পুলিশের দাবি, সমরেশের ফোনে অনেক বাংলাদেশি নাম্বার রয়েছে। বাংলাদেশে তার এজেন্টও আছে, যারা সমরেশের সঙ্গে বাংলাদেশি ক্লায়েন্টের যোগাযোগ করিয়ে দেয়। বাংলাদেশের অনেকের কাছেই ভারতীয় পাসপোর্টের চাহিদা মারাত্মক, কারণ ভারতীয় সেজেই তারা বিদেশে যেতে পারেন। তদন্তকারীদের দাবি, বাংলাদেশের পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয়, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ভিসা পেতে সমস্যা হয়। ভারতের পাসপোর্ট হাতে পেলে সেই সব দেশে যেতে আর কোনো সমস্যা থাকে না। বাংলাদেশিদের একটা খুব বড় অংশ রয়েছেন যারা বরাবরই বিদেশে থাকেন এবং বিদেশে তারা কাজকর্ম করেন, দেশে তারা রেমিট্যান্স পাঠান, টাকা পাঠান। বাংলাদেশের অর্থনীতিরও একটা খুব বড় ভিত্তি হচ্ছে এই বিদেশে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স। বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে বাংলাদেশিরা কিন্তু এখন বেশিরভাগ যে উন্নত দেশগুলি, সেই দেশগুলিতে তাদের ভিসা এখন অ্যালাউ করা হচ্ছে না। এর ফলে যেটা হচ্ছে, ভারতের মতো একটি দেশে সেখানে বিভিন্ন দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠেছে, যাদের মাধ্যমে বাংলাদেশিরা ফেক পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্ট ব্যবহার করে তারা কিন্তু অন্যান্য দেশে সফর করছেন। এসব থেকেই পাসপোর্ট জালিয়াতিতে বাংলাদেশ যোগ আরও স্পষ্ট হয়ে গিয়েছে। নিউজ 18 বাংলা। আর এই যে পাসপোর্ট জালিয়াতির কথা আপনাদেরকে বলছি, সেই পাসপোর্ট জালিয়াতির আঁতুর ঘর কোনটা জানেন? পাসপোর্ট সেবা কেন্দ্রই। কেন? আসুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই, যে ইনফরমেশনগুলো থেকে আপনাদের কাছে বুঝতে স্পষ্ট হবে। ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট, বেশিরভাগ জালিয়াতি তৎকাল পাসপোর্টেই হয়। কেন? ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্টের আবেদন করা যায় এবং তৎকাল পাসপোর্ট পাওয়ার পর ভেরিফিকেশনে গড় হাজির। দেখুন, এই যে আতুরঘর সেবা কেন্দ্রকে আমরা বলছি, এখানে টাকা দিলে হাতে হাতে পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন তাই হয় না। তাই এবার সেবা কেন্দ্রগুলোতে নজর রাখছেন তদন্তকারীরা। পাসপোর্ট জালিয়াতিতে বেশ কয়েকজন পুলিশের জালে স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশ যোগ। তদন্তকারীদের নজর এখন রাজ্যের বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে, কারণ তারা জানতে পেরেছেন বেশিরভাগ ক্ষেত্রে জালিয়াতি হয় তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে। এক্ষেত্রে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্টের আবেদন করা হয়। পাসপোর্ট পাওয়ার পর ভেরিফিকেশন এড়িয়ে যান আবেদনকারী। ভেরিফিকেশন যে হয়নি তা পাসপোর্ট অফিসের নজরে আসার আগেই পগার পার। সংশ্লিষ্ট ব্যক্তি ততক্ষণে হয়তো দেশ ছেড়েছেন। কিন্তু কিভাবে হয় এই পাসপোর্ট জালিয়াতি? প্রথমে দালালরা তৎকাল পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেন, তারপর নথি নিয়ে হাজিরার জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র সিলেক্ট করেন। সেখানে প্রাথমিক পর্যায়ে নথি যাচাইয়ের পর পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু নথি তো জাল, ভেরিফিকেশন হলেই তো ধরা পড়ে যাবে। কিন্তু কেউই ধরা পড়ে না, কারণ ভেরিফিকেশনটাই হয় না। পুলিশের দাবি, জাল নথিতে তৎকাল পাসপোর্ট পাওয়ার পর কেউ আর ভেরিফিকেশনের জন্য ডিআইবি অফিসে যান না। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রিপোর্টে লিখে দেন ভেরিফিকেশন নট ক্লিয়ার্ড, অর্থাৎ ভেরিফিকেশন হয়নি, কিন্তু আবেদনকারীর হাতে এর আগেই পাসপোর্ট পৌঁছে গিয়েছে। এ তো গেল তৎকাল পাসপোর্ট জালিয়াতি। এবার দেখুন সাধারণ পাসপোর্টে কিভাবে জালিয়াতি হয়।
সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রাথমিক নথি যাচাই হয় পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। এক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য ডিআইবির হয়ে আবেদনকারীর বাড়িতে যায় পুলিশ। দালালদের পরামর্শে পুলিশ কর্মীর সঙ্গে দেখাই করেন না আবেদনকারী। বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় পাসপোর্টের আবেদনকারী বাইরে আছেন। এক্ষেত্রেও পুলিশ কর্মী রিপোর্টে লেখেন ভেরিফিকেশন নট ক্লিয়ার্ড, আবেদনকারীকে তাঁর ঠিকানায় পাওয়া যায়নি। এর পরের খেলা হয় পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। সেখানকার কর্মী বা অফিসারকে টাকা দিলেই হাতে পাসপোর্ট। অফিসের লেনদেন নিয়ে কোনো কথা হয় না। দালালি আগে স্লিপে লিখে দেন যে কাকে কত টাকা দিতে হবে, সেই মতো ফ্যালো করি, পাও পাসপোর্ট। পাসপোর্ট রিনিউ করার সময় সমস্যা, অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে পাসপোর্ট অফিসের কর্তাদের চক্ষু চড়ক গাছ। ভেরিফিকেশন নট ক্লিয়ার্ড, এরকম রিপোর্টের পাহাড়। এরপরে শুরু হয় তদন্ত, তাতে প্রকাশ্যে আসছে পাসপোর্ট জালিয়াতি। নিউজ 18 বাংলা। আরে বাংলাদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করেছিল আব্বাস আলী। আব্বাস আলী এ রাজ্যে বাংলাদেশি জঙ্গি, যার গ্রেফতারিতে নয়া তথ্য এই মুহূর্তে উঠে আসছে। বাংলাদেশে গা ঢাকা দেওয়ার ছক ছিল এই ধৃত আব্বাস আলী। বাংলাদেশের অশান্তির জেরে বানচাল ছক, ওপারে চম্পটের আগে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পাকড়াও। বাংলাদেশে যাওয়ার জন্য আপনাদের বললাম পাসপোর্টও তৈরি করেছিল আব্বাস। আর আব্বাসের পাসপোর্ট বাজেয়াপ্তর পর সন্দেহ পুলিশের আব্বাসের মুর্শিদাবাদের বাড়িতে আনাগোনা ছিল অসমের বেশ কয়েকজনের। মাদ্রাসার আড়লে জঙ্গি মডিউলের কাজ কত দূর তা খতিয়ে দেখছে পুলিশ। আব্বাসের মোবাইলের সূত্রে একটি গ্রুপের সন্ধানও পেয়েছে পুলিশ। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা নাম খতিয়ে দেখে খোঁজ খবর পুলিশের। ধৃত আব্বাসকে অসমে নিয়ে গিয়ে তদন্তে জোর। আব্বাসকে ফাঁসানো হচ্ছে বলেই দাবি পরিবারের। জঙ্গলি কাকে বলে? আমার ঘরে যে অত দুই শেয়ার ঢুকলো, সে শেয়ারা কি কিছু পেয়েছে? জঙ্গলিতে কোনো অস্ত্রপাতি পেয়েছে না কি পেয়েছে? ছেলির 2 নম্বরের মাল পেয়েছে, কি পেয়েছে আমার ছেলির ঘরে? প্রমাণটা কি? হ্যাঁ, প্রমাণটা কি আছে? আমার জঙ্গলি কি করি হয় আমার ছেলে? শুধু দুটো মোবাইলে তো লিছেন, তাছাড়া কি লিছেন? মোবাইল তো যার ঘরে খেয়ে নেয় তারও তো মোবাইল এখন থাকছে। কারোর সঙ্গে ঝগড়া বিবাদ কিছু করতো না, সঙ্গে সবার সঙ্গে ভালো ব্যবহার করে চলেছে ছেলে আমার। সেই ছেলে এত দূর কেন হয়? আমার স্বামী এরকম কোনো কাজ করতো না। আমার স্বামী একটা ছোট্ট মাদ্রাসা খুলেছিল, মাদ্রাসাতে পড়াতো। আর এমনি যে চিনতে খাদ্য আদায়ের সম্পর্কে, মাদ্রাসা যেটা হয় আদায়ে, আতা ছাড়া কোনো সম্পর্কই ছিল না। মিথ্যা অপবাদ দিয়ে নিয়ে গেছে। আর একজনকে ধরেছে, মাগুড়ার একটা ছেলেকে ধরেছে, মিনারুল বিলে নাম, ওই ছেলেটাকেও ধরেছে। ওর সঙ্গে কি যোগাযোগ ছিল? হ্যাঁ, যোগাযোগ তো ছিল। ওদের মধ্যে দুটো ছেলে পেলে পড়তো, এখানে পড়তো মাদ্রাসা। সেই সূত্রে কথাবার্তা পরিচয়। হ্যাঁ, আমরা এর সত্য বিচার চাই। আব্বাস আলী কি হচ্ছে আপনার? আব্বাস আলী আমার ভাই। আমার ভাই কোনো জালিয়াতি বা কোনো অন্যায় ব্যবসায় নাই, জড়িত নাই। আমরা আমার ভাইকে, আমরা বাড়ির ফ্যামিলি সবাই জানি, 20টা মতো বাচ্চা একটা মাদ্রাসা খুলেছে, ওখানে পড়াশোনা করাই। এটাই আমার ভাইয়ের মানে পেশা। মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভাইকে এরকম ভাবে একটা মানে ফাঁসিয়েছে। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। বাংলাদেশের যে এবিটি এবং জামাতুল মুজাহিদিন, তারই একটা স্প্লিন্টার গ্রুপ হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম। সেখান থেকে একজন ফয়রান ইশরাক বলে একজন, যিনি বাংলাদেশে আছেন, তিনি এই স্লিপার সেলটাকে সংগঠন করার চেষ্টা করছিলেন। সারাদ রাদি বলে আরেকজনকে পাঠানো হয় মুর্শিদাবাদে, তিনি এটা সংগঠনের কাজ করছিলেন। ইনি ধরা পড়েছেন আসাম পুলিশের হাতে, আসাম থেকে। নদিয়ায় 1 মাসে ধৃত 32 বাংলাদেশি অনুপ্রবেশকারী। গতকালই গ্রেপ্তার 4 অনুপ্রবেশকারী। এবার ভারত বাংলাদেশ সীমান্তেও আটক বাংলাদেশি। মাথাভাঙার চেনাকাটা থেকে জালে বাংলাদেশি। সীমান্তে ঘোরাঘুরি করতে দেখে আটক করে বিএসএফ। বাংলাদেশিকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। বিওপি পরাশর থেকে বিএসএফ অফিসিয়ালের পক্ষ থেকে একটা বাংলাদেশ ন্যাশনালকে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশিকে ধরা হয়েছে তিনি মেন্টালি রিটার্ড আছেন
সেই জন্যে ওনার নাম পরিষ্কারভাবে বলতে পারছে না। মেডিকেল এক্সপার্ট আছে, পরীক্ষার পরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নেব। অরক্ষিত সীমান্ত মুর্শিদাবাদের বেশ অনেকটা কিলোমিটার জুড়ে সীমান্তে কোনো কাঁটাতার নেই। এবারে কাঁটাতারহীন সীমান্তে ভিলেন কুয়াশা। অরক্ষিত সীমান্তে অনুপ্রবেশ নিয়ে টেনশন মুর্শিদাবাদে। সীমান্তে প্রায় 200 কিলোমিটার এলাকা, ভাবতে পারছেন 200 কিলোমিটার এলাকা কাঁটাতারহীন। কুয়াশার সুযোগে বাড়ছে অনুপ্রবেশ। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, এক্ষেত্রে এই অরক্ষিত সীমান্তে সত্যিই তো এই মুহূর্তে এই অনুপ্রবেশে সুরক্ষা, সার্বিক সুরক্ষায় প্রশ্নের মুখে, নিরাপত্তায় প্রশ্নের মুখে। একদম তাই। দেখো, বাংলাদেশের উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সীমান্তে যে অনুপ্রবেশ সেইটা বন্ধ করতে কিন্তু রীতিমতন হিমশিম খাচ্ছে বিএসএফ এর যারা সীমান্ত বাহিনী রয়েছেন তাদেরকে, এবং একাধিক তারা প্রক্রিয়া যাতে দেখভালের ঠিক মতন ভাবে যাতে দেখভাল করতে পারে সেই কারণে কিন্তু একাধিক স্টেপ নেওয়া হয়েছে, এবং কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরও একাধিকবার বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। মুর্শিদাবাদের প্রায় বাংলাদেশ সীমান্তের মধ্যে পড়ে 272 কিলোমিটারের মধ্যে, যার মধ্যে ফেন্সিং রয়েছে 70 কিলোমিটারের মধ্যে। যদিও কিছুটা তোমার রিভারাইন বর্ডার রয়েছে পদ্মা দিয়ে জলের, কিন্তু এই শীতের সময়তে সেই পদ্মার জল কমে যায়, তার ফলে কিন্তু অনুপ্রবেশ সহজেই অনুপ্রবেশ করতে পারে। এবং গত 1-1.5 মাসের মধ্যে প্রায় 100 জনের মতন অনুপ্রবেশকারীকে কিন্তু বাংলাদেশ সীমান্ত থেকে তোমার আটক করা হয়েছে। রানীতলা থানা কেবলমাত্র একদিনই 41 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছিল। ঠিক সেই কারণেই কিন্তু বাংলাদেশ বিএসএফ চাইছে যে তাদের যে ওপি গুলো ছিল, আউটপোস্ট গুলো ছিল, সেগুলোকে যেরকম 0 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে, তেমনি সীমান্তবর্তী যে সমস্ত এলাকায় গ্রামগুলো রয়েছে তাদের সঙ্গে জনসংযোগ বাড়ানোর দিকে নজর দিয়েছে, এবং তারাই চাইছে যে এই সীমান্তবর্তী যে সমস্ত গ্রামগুলো রয়েছে নজর রাখা থাক আমাদের অবশ্যই। বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক, শান্তনু ঠাকুরের সার্জিক্যাল স্ট্রাইক দাওয়াই বাংলাদেশ থেকে হুমকির জবাব দিলেন সাংসদ। কট্টরপন্থীদের সার্জিক্যাল স্ট্রাইক হুঁশিয়ারি মন্ত্রীর। 2-1 এটা বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হবে, সেগুলো গ্রেপ্তারও হবে, সেগুলো সমাধানও করা হবে। আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারি, তো আগামী দিনে বাংলাদেশের সাথে আমরা কি করতে পারি সেটা ভালো করে সবাই জানে। টিটাগড়ে পোস্ট বক্সে 50টি পাসপোর্ট উদ্ধার। জেলায় জেলায় জাল পাসপোর্টের জাল, পোস্ট অফিসের বাইরে ছেঁড়া খামে একাধিক পাসপোর্ট উদ্ধার। আমরা তো কিছু বলতে পারবো না, আমাদের পোস্ট অফিসের সামনে দোকান আর রোড অবধি দোকানে মুখ আছে, কি করে জানা যাবে কি হচ্ছে না। আর আমি দোকানে থাকি, পোস্ট অফিসে কি হচ্ছে না আমরা তো বলতে পারবো না। আবার অনেক তো লোক আসে যাচ্ছে আতা করে, কে কি করছে না, অত খাবার রাখা সম্ভব না। হ্যাঁ, পুলিশ কালকে দেখেছে, এসেছিল, লেকিন কিসের জন্য এসেছিল ওটা বলতে পারবো না, আমি জানিও না। দেখেন, এখন তো জাল বলা যাবে না, ঠিক আছে। সকালে আমিও খবর পেয়েছি, থানার সঙ্গে সঙ্গে সবগুলো জব্দ করে নেয়, জব্দ করে তারা তদন্ত করছে। এখন সেটা জাল না কি আছে সেটা প্রশাসন তদন্ত করছে, সামনে চলে আসবে। সিসিটিভি ক্যামেরা ওখানে আছে, প্রশাসন তদন্ত করছে, তদন্ত করলে ধরা পড়বে যে এটা কী আছে, কে ফেলে গিয়েছে, কোনো কুরিয়ার সার্ভিস ফেলে গেছে না কারা করেছে, এটা আমরা করছি, দেখা যায়।